লাস্ট এপিসোডে আমরা ফিলার এপিসোডগুলো দেখেছিলাম, তাই আজ আর সেগুলো রিপিট না করে এখান থেকেই শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থা বলছে, আমি অনেক বেশি খুশি কারণ আমি ব্ল্যাক বুলসে জয়েন হতে পেরেছি আর তোমাদের সাথেও মিলেছি। আর তার এইসব কথা শুনে ভেনেসা ভাবছিল আমাদেরও ঠিক একই রকম মনে হয়, কারণ আমরা তোমার জন্যই এত বেশি গ্রো হতে পেরেছি, কারণ তুমি কখনোই হার মানোনি। তখন ফিন্ডাল বলে, তাহলে চলো আমরা যত দ্রুত সম্ভব আস্থার ইনোসেন্স প্রুভ করি। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যত বেশি সম্ভব ডেভিলদের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি নেক্সট ডে আস্থা পুরো ব্ল্যাক বুলস বেস পরিষ্কার করার কাজে লেগে পড়েছে। আর এরপর আমরা দেখতে পারি যখনই আস্থা সেই ম্যাজিক্যাল বিস্টগুলোকে খাবার খাওয়ানোর জন্য যায়, তখন তারা সেই খাবার না খেয়ে আস্থাকেই তাদের মুখে নিয়ে নেয়। তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে আর বলে, আমি বুঝতে পারছি না তোমরা সকাল সকাল এত বেশি চিৎকার চেঁচামেচি কেন করছো, আর তুমি এখানে তাদের সাথে আর কতক্ষণ খেলবে? দ্রুত তৈরি হয়ে যাও, কারণ আমাদেরকে কোথাও যেতে হবে। এটা শুনে আস্থা বলে, কিন্তু আমরা কোথায় যাব? তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি কি ভুলে গেছো যে আমাদেরকে ডেভিলসদের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে যেতে হবে? তাই আমরা সর্বপ্রথম এই ব্যাক নামের কার্স সম্পর্কে জানবো, আর নারো তুমিও আমাদের সাথেই যাবে। তখনই সিন শিফট হয় আর আমরা হসপিটালে ক্যাপ্টেন শার্লেটকে দেখতে পাই। তিনি বলছে, আমাকে ক্ষমা করে দিও সোল, কারণ সেই এলফের সোল আমার বডির উপর কবজা করে ফেলেছিল, আর এরই জন্য আমি আমার টিম মেম্বারদেরকে অনেক বেশি হার্ট করেছি। সত্যি আমি একটা স্কট ক্যাপ্টেন রূপে ফেলিয়ার। এইসব শুনে সোল বলে, এখানে আপনার কোনো দোষ ছিল না, আর এমনিতেও সেই সময় আমিও কিছু করতে পারিনি। এই সব কিছুই ব্ল্যাক বুলসের ক্যাপ্টেনের জন্যই সম্ভব হয়েছে, আর তার জন্যই আজ আমরা এখানে বেঁচে আছি। সে একটা ভালো পার্সন, কিন্তু এরপরেও সে আপনার সামনে কিছুই না। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেট অনেক বেশি ব্লাশ করতে করতে ভাবছিল, তাহলে এই সব কিছু স্বপ্ন ছিল না। যখন সেই এলফ আমার বডির উপর কবজা করে ফেলেছিল তখন এত কিছু হয়ে গেছে, যার জন্য আমরা এত বেশি ক্লোজ চলে এসেছিলাম। আমার সেই সময়ের কথা অত ভালোভাবে মনে নেই, কিন্তু সেই সময় আমাদের মধ্যে অনেক কিছুই হয়েছে। এর মানে কি আমি আমার ফিলিংস সম্পর্কেও জেনে গেছে? আর যখন ক্যাপ্টেন শার্লেট এইসব কিছু সম্পর্কে ভাবছিল তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামি চলে আসে, আর ক্যাপ্টেন ইয়ামিকে দেখে ক্যাপ্টেন শার্লেট একেবারে পাগল হয়ে যায়, আর ইমোশনের ওভারফ্লোর জন্য সেখানেই তার ব্রেন ফেটে যায়, যার জন্য তার মাথা দিয়ে ধোঁয়া বের হতে শুরু করে। তখন ক্যাপ্টেন শার্লেট জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি তো শুধু এখানে তোমাকে দেখতে এসেছি। তখন সেখানে ক্যাপ্টেন শার্লেট বলে, আমার মেন্টাল আর ইমোশন ক্যাপাবিলিটি এখানে ইয়ামিকে সহ্য করতে পারবে না, তাই সোল তাকে এখান থেকে দ্রুত বাইরে নিয়ে যাও। এইসব শুনেও সোল সেখানে কোনো রিয়েক্ট করছিল না, এর কারণ ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন শার্লেটকে বাঁচিয়েছিল। তখনই ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন শার্লেটের কাছে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে ক্যাপ্টেন শার্লেট সেখানে নিজের ইমোশনকে আর কন্ট্রোল করতে পারছিল না। ওনাকে এরকম করতে দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে, নিজেকে একটু শান্ত করো আর একটু রেস্ট করো, কারণ তুমি শুরু থেকেই এরকম অকওয়ার্ড ছিলে আর সব সময় কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করতেই থাকো, কিন্তু এখন এই জিনিসটা দেখে ভালো লাগছে যে তুমি এখন পুরোপুরি ঠিক আছো। তাহলে আমি কি এখানে তোমার কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? তোমার কি মনে আছে যখন তুমি সেই স্পেলের আন্ডারে ছিলে তখন তুমি আমাকে একটা কথা বলেছিলে? তাহলে কি এখন তুমি আমাকে সেই জিনিসটার ডিটেলস সম্পর্কে বলতে পারবে? সেটা একটা ফরবিডেন স্পেল সম্পর্কে ছিল। তখনই আমরা দেখতে পারি এইসব শুনে সেখানে ক্যাপ্টেন শার্লেটের ইমোশন ওভারফ্লো হয়ে যায়, আর তিনি সেখানে এই জিনিসটা আর কন্ট্রোল করতে না পেরে জোরে জোরে চিল্লাতে শুরু করে, আর এরই সাথে তিনি সেই হসপিটাল থেকে দৌড়ে পালিয়ে যায়। ক্যাপ্টেন শার্লেটকে এইসব কিছু করতে দেখে আস্থা জিজ্ঞেস করে, ক্যাপ্টেন ইয়ামি আপনি কি এখানে উল্টোপাল্টো কিছু বলে ফেলেছেন? তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন শার্লেট পাগলের মতো শহরের মধ্যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, আর এরই সাথে তিনি নিজের অজান্তেই মানুষকে হেল্প করছে। আর তিনি তো সেখানে দৌড়তে দৌড়তেই একটা নদী ক্রস করে ফেলে, আর সেই হসপিটালের জানালা দিয়ে এইসব কিছু ক্যাপ্টেন ইয়ামি দেখছিল। তখন তিনি বলে, আমি তো ভেবেছিলাম সে আমাকে সেই কার্স সম্পর্কে কিছু বলবে, কিন্তু সে তো কিছু না বলেই এখান থেকে পালিয়ে গেছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন শার্লেট একা একা একটা ছাদের উপর বসেছিল, আর এরই সাথে তিনি ভাবছিল, আমি এরকম কেন? আমি কেন ইয়ামিকে আমার ফিলিংস সম্পর্কে বলতে পারি না? আর আজ আমি যা কিছু করেছি তার জন্য তো ইয়ামি আমাকে পাগল ভাববে। আমি আমার এই কার্স থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে অনেক বেশি স্ট্রং করেছি, আর একটা স্ট্রং পার্সনই এই কার্সকে শেষ করতে পারত, কিন্তু আমি এরকম কোনো পার্সনকেই খুঁজে পাইনি।
কিন্তু একদিন আমার ভেতরের সেই কার্স আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যার জন্য সে আশেপাশের সব কিছুই ডিস্ট্রয় করতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি সেই কার্স ক্যাপ্টেন শার্লেটকে পুরোপুরি ক্যাপচার করে ফেলেছে। তখন সেখানে ক্যাপ্টেন শার্লেট তার বাবা মার কাছে ক্ষমা চায়, কিন্তু তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন ইয়ামি সেই কার্সকে ভেদ করে ভেতরে চলে এসেছে আর বলে, মিশনের মধ্যে তো তুমি একটা বাঘনির মতো অ্যাক্ট করো, কিন্তু এখন কেন হার মেনে নিয়েছো? আমি জানি যে তুমি অনেক বেশি টাফ, আর আমি এই টাইপের মেয়েদেরকেই পছন্দ করি, কিন্তু কখনো কখনো তোমার অন্যদেরও হেল্প নেওয়া দরকার। আমার মতে ম্যাজিক নাইট তোমার এই প্রবলেম সলভ করার মতো স্ট্রং তো হবেই। তখন ক্যাপ্টেন শার্লেট বলে, সেদিন আমাকে ইয়ামি বাঁচিয়েছিল, কিন্তু আমার ভেতরের একটা অংশ এই জিনিসটাকে মানতে চাচ্ছিল না, আর এরই জন্য আমি আজ পর্যন্ত আমার ওমেন স্কটদেরকে নিয়েই ফাইট করছি। কিন্তু এখন মনে হয় আমায় তাকে আমার ফিলিংস সম্পর্কে বলতেই হবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন শার্লেট তার স্কোয়াডের সবগুলো মেম্বারকে এক জায়গায় জড়ো করে বলে, এটা সবাই জানে যে ব্লু রোজ স্কট শুধু ওমেনদের স্কট, আর এটা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে যে ওমেনদের পুরুষদের কোনো হেল্পের প্রয়োজন নেই। আর এখন আমি তোমাদেরকে যেই কথাটা বলতে যাচ্ছি, এরপর আমি ক্যাপ্টেনের পদ থেকেও রিজেন নেওয়ার জন্য তৈরি আছি। তাহলে আমি এখন তোমাদেরকে সেই কথাটা বলতে চলেছি। সত্য বলতে কি, আমি ইয়ামিকে অনেক বেশি পছন্দ করি, আর আমি এই জিনিসটাকে নিজের ভেতর যত বেশি দাবানোর চেষ্টা করি না কেন, আমি কখনোই এরকমটা করতে পারি না। সত্যি আমি সেই পার্সনকে অনেক বেশি ভালোবাসি। সেখানে ক্যাপ্টেন শার্লেটের এইসব কথা শুনে তার স্কোয়াড মেম্বাররা সবাই তার মুখের দিকে তাকিয়ে থাকে। তাদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ক্যাপ্টেন শার্লেট ভাবছিল, আমি জানি এই ভুল ক্ষমা করার যোগ্য না, আমি তো শুধু ক্যাপ্টেনের নামে একটা কলঙ্ক। তখনই আমরা দেখতে পারি সেখানে সোল ছাড়া বাকি সবাই অনেক বেশি খুশি হয়ে গেছে, আর এরই সাথে তারা ক্যাপ্টেন শার্লেটকে ক্যাপ্টেন ইয়ামিকে ডেটের জন্য জিজ্ঞেস করতে বলে। তখনই আরেকজন বলে, কিন্তু সর্বপ্রথম আপনাকে আপনার ফিলিংস সম্পর্কে তাকে বলতে হবে, যাতে করে তিনি এটা জানতে পারে যে আপনি তাকে নিয়ে কি ফিল করেন। আর এরই সাথে তারা ক্যাপ্টেন শার্লেটকে বলতে শুরু করে যে ক্যাপ্টেন ইয়ামিকে তার লাভ কনফেস করতে। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেটও ব্লাশ করতে করতে এর জন্য এগ্রি হয়ে যায়। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন ইয়ামি আর আস্থাকে দেখতে পাই। সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলছিল, আমি জানি না এখানে কি চলছে, আমার মনে হয় এখানে একটা পার্টি চলছে। তখনই ক্যাপ্টেন শার্লেট আর সোল ক্যাপ্টেন ইয়ামিকে সেখানে দেখে অনেক বেশি শক হয়ে যায়, আর বাকি মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে তারা ক্যাপ্টেন শার্লেটকে সেখান থেকে টেনে ক্যাপ্টেন ইয়ামির সামনে নিয়ে আসে, আর ওনাকে ক্যাপ্টেন ইয়ামিকে বাইরে যাওয়ার জন্য জিজ্ঞেস করতে বলে। কিন্তু সেখানে ক্যাপ্টেন শার্লেট ক্যাপ্টেন ইয়ামির সামনে শুধু ব্লাশ করছিল আর কিছুই বলতে পারছিল না। এটা দেখে ক্যাপ্টেন ইয়ামি বলে, তুমি এখানে গটনের মতো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি কোনো টেনশন করো না, আমি তোমার ফিলিংস সম্পর্কে জানি, আর আমার মনে হয় এটা আমি অনেক আগে থেকেই জানি। আর তোমার কি আমাকে এই জিনিসটাই প্রতিবার ইন্টিগ্রেট করে। তাহলে শার্লেট, এটা সত্য না যে তুমি আমাকে তোমার সামনে দেখতে চাও না, আর তুমি এটা চাও যে আমি মরে যাই? আর এরই জন্য তুমি আমাকে দেখে কাল হসপিটাল থেকে পালিয়ে গিয়েছিলে। আমরা অনেক বছর ধরেই একসাথে কাজ করছি, তাহলে কি প্লিজ তুমি আমার একটা কথা শুনতে পারবে না? সেখানের সবাই ক্যাপ্টেন ইয়ামির এইসব কথা শুনে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সেখানে ক্যাপ্টেন শার্লেট ভাবছিল, সে তো আমার ফিলিংস সম্পর্কে পুরোপুরি ভুল ভাবে, আর এখন আমি এই অবস্থায় নেই যে আমি তাকে কিছু বলতে পারবো। আর সেখানের এরকম সিচুয়েশন দেখে আস্থা বলে, ক্যাপ্টেন ইয়ামি, আমার মনে হয় না ক্যাপ্টেন শার্লেট আপনাকে নিয়ে এইসব ভাবে। এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি আস্থার মাথা ধরে উঠিয়ে ফেলে আর বলে, তোমার কাছ থেকে কে ওপিনিয়ন চেয়েছে? তখন আস্থা বলে, ক্যাপ্টেন শার্লেট আপনাকে দেখে যেরকম রিয়েক্ট করছে তাকে দেখে আমার নোবেলের কথা মনে পড়ছে। এর মানে সে আপনাকে হেট করে না, আপনার উপর বিলিভ করে, আর এরই জন্য উনি আপনাকে ওনার ফিলিংস সম্পর্কে বলতে পারছে না। আর এই জিনিসটা আমি কিছুদিন আগেই ফিল করতে পেরেছি। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে নোবেল তোমার উপর বিলিভ করে। এটা শুনে কি তোমার একটু এম্বারেস ফিল হচ্ছে না? তখন আস্থা বলে, আমার এরকম কিছুই ফিল হচ্ছে না, আমরা একে অপরের সাথী, আর আমরা অনেকগুলো লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন একসাথেই ফেস করেছি, আর এরই জন্য আমরা একে অপরকে খুব ভালোভাবেই বুঝতে পারি। তখনই আস্থা ক্যাপ্টেন শার্লেটকে শাবাশি দিয়ে বলে, ক্যাপ্টেন শার্লেট, আপনি কোনো টেনশন করবেন না, যদি আপনি ওনার সামনে আপনার ফিলিংস এক্সপ্রেস না করতে পারেন তাহলে আপনি সেরকমই অ্যাক্ট করেন যেরকমটা আপনি সবসময় ছিলেন। আমার এই জিনিসটা পুরো বিশ্বাস আছে যে ক্যাপ্টেন ইয়ামি নিশ্চয়ই আপনাকে বুঝতে পারবে, কারণ আপনারা একে অপরের সাথী। তখনই আমরা দেখতে পারি সোল আস্থার কলার ধরে উঠিয়ে ফেলে আর বলে, তোমাকে শার্লেটের গায়ে টাচ করার সাহসকে দিয়েছে। তখন ক্যাপ্টেন শার্লেট বলে, আমার মনে হয় আমাদের দুজনের কাছেই অনেক ভালো স্কোয়াড মেম্বার আছে,
এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, এরকম কিছুই না, সে তো একটা ইডিয়েট। তখন ক্যাপ্টেন শার্লেট বলে, তুমি আস্থা তাই না? আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমি পজেস হওয়ার পর তোমাদেরকে অনেক বেশি প্রবলেমে ফেলেছিলাম। এইসব শুনে আস্থা বলে, এতে আপনার কোনো দোষ ছিল না। তখন ক্যাপ্টেন শার্লেট বলে, তুমি আমার সাথে কিছু ডিসকাস করতে চেয়েছিলে তাই না? তাহলে ঠিক আছে, আমরা আজ ডিনারের সময় সেটা ডিসকাস করব। এইসব শুনে সেখানে সোল ছাড়া বাকি সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ডিনারের সময় সোল ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন শার্লেটকে ফলো করতে করতে সেখানে চলে এসেছে। আর এরই সাথে সে ভাবছিল, যদি ক্যাপ্টেন শার্লেট এখানে ওনার ফিলিংস এক্সপ্রেস করে দেয় তাহলে আমি কোথায় যাব। তখনই সেখানে ক্যাপ্টেন শার্লেট অনেক আশা নিয়ে ক্যাপ্টেন ইয়ামির কাছে তার কোশ্চেন সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ক্যাপ্টেন ইয়ামি ক্যাপ্টেন শার্লেটের সব আশা ভেঙে ওনার কাছে ওনার কার সম্পর্কে জিজ্ঞেস করে। এটা দেখে সোল মনে মনে বলছিল, এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগছে যে তারা একে অপরের সাথে মেলেনি, কিন্তু আমার এখন শার্লেটের জন্য খারাপ লাগছে, কারণ সে এখানে তার ফিলিংস এক্সপ্রেস করতে পারেনি। তখনই ক্যাপ্টেন শার্লেট বলে, তুমি কি আমার কাছে এই জিনিসটাই জানতে চেয়েছিলে? এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, হ্যাঁ, আমি এটাই জানতে চেয়েছিলাম। তখন ক্যাপ্টেন শার্লেট ভাবছিল, আমি শুধুই আমার এক্সপেকটেশন অনেক হাই করে রেখেছিলাম। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, আমি তোমাকে এই জিনিসটা এই জন্য জিজ্ঞেস করছি কারণ উইজার্ড কিং ব্ল্যাক বুলসদেরকে একটা মিশন দিয়েছে যেখানে আমাদেরকে ডেভিলসদের উপর ইনভেস্টিগেট করতে হবে। আর যদি আমরা এই সব কিছু সম্পর্কে কোনো ইনফরমেশন বের করতে না পারি তাহলে সেই পাগল স্কেল জাজ আস্থাকে মেরে ফেলবে। তাই আমি আস্থার ক্যাপ্টেন হিসেবে যে করেই হোক আমায় তাকে বাঁচাতেই হবে। এইসব শুনে ক্যাপ্টেন শার্লেট বলে, এটা তখন শুরু হয়েছিল যখনই আমাদের এনিমি কার্স ম্যাচ আমাদের উপর একটা ডেডলি স্পেল কাস্ট করেছিল, আর সেই স্পেল কেউ ব্রেক করতে পারছিল না। এর কারণ সেটা একটা ফরবিডেন স্পেল ছিল, আর সেই স্পেল যে কোনো পার্সনের লাইফ আর ওয়ার্ডের শেপ চেঞ্জ করতে পারত। আর যখনই আমার বয়স 18 হয়েছিল তখনই সেই স্পেল অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, যার জন্য আমার সোল আর ম্যাজিক চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি এই সব কিছু সম্পর্কে বেশি কিছু জানি না, আমাকে এর জন্য ক্ষমা করে দিও যে আমি তোমাকে বেশি সাহায্য করতে পারছি না। আর যদি তুমি ফরবিডেন কার্স সম্পর্কেই জানতে চাও তাহলে তো তোমার স্কোয়াডের মধ্যেই এরকম একটা মেম্বার আছে যে তোমাদেরকে এই সব কিছু সম্পর্কে বলতে পারবে। আর এটা শুনে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা জানতে পারি সেই পার্সন আর কেউ না, সেই পার্সন গর্ডন। আর সেখানে গর্ডনের ক্রিপি ইসমাইলের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।